চোর আমি অনেক রকম দেখেছি অনু, কিন্তু কচু চুরি করতে তোকে প্রথম দেখলাম। মস্করা সূচক তীরের ফলার মতো বলা কথাগুলো ভেসে এসেছে পুরুষালী ভারী কণ্ঠস্বর থেকে। ক্রোধান্বিত দৃষ্টিতে পেছনে ফিরে অনু দেখতে পেল অনলকে। ঠোঁটে তার মুচকি হাসি, বিরক্তিতে তার আর সহ্যের সীমা রইল না অনুর। রাগান্বিত স্বরে বলল, কচু চুরি করছি মানে? দেখেন অনল ভাই, উল্টাপাল্টা কোনো কথা বলবে না বলে দিচ্ছি। যা বাবা, উল্টাপাল্টা কথা বললাম নাকি আমি? তুই দেখ, তুই এখন কোথায়? তুই কচুর বাগানে কি করিস বল? নাগিন ডান্স দিই। আপনার কোনো সমস্যা? না না, আমার কেন সমস্যা হবে? তবে তোকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। অনুর কপালে এবার ভাঁজ পড়ে। এই লোকটি সুযোগ পেলে অনুকে হেনস্থা করতে ছাড়ে না। সে নাকি আবার অনুরের জন্য চিন্তা করছে। তা কি চিন্তা হচ্ছে শুনি। দুহাত বগল দাবা করে জানতে চাইল অনু। অনল ঠোঁটের হাসিটা চওড়া করে বলল, তুই তো এমনিতেই চুলকানি মানুষ, আবার নাকি কচু খেতে নাগিন ডান্স করছিস? চুলকাতে চুলকাতেই তো পটল তুলবি। রাগে দাঁত কিরমির করে করছে অনু। রাগের চোটে বলার মতো কোনো কথাও খুঁজে পাচ্ছে না, কিন্তু থেমে থাকার মেয়ে অনু নয়। শাসিয়ে শাসিয়ে সে বলল, আপনার মুখে স্কচ টেপ লাগিয়ে তারপর আমার সামনে আসবেন, বলে দিচ্ছি আমি অসভ্য লোক। এ কি রে, তোর ভালোর জন্যই তো বললাম। রাখেন আপনার ভালো, অযথাই বিরক্ত না করে এখান থেকে চলে যান। দেখ অনু, তুই কিন্তু সবসময় আমার সাথে বাজে ব্যবহার করিস। আপনি লোকটাই যে অমন। কেন রে, তোর কোন বারাভাতে ছাই দিয়েছে আমি? তুই কচু চুরি করছিস কর, আমি মাকে বলবো না। আমি মোটেও কচু চুরি করছি না অনল ভাই, আমি তো। অনুকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে অনল বলে উঠল, ও আচ্ছা, বুঝেছি, তুই কচুর লতি চুরি করছিলি। আচ্ছা কর, সমস্যা নেই, এটাও আমি মাকে বলবো না। তবে শর্ত একটাই, চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে লতি রান্না করে এক বাটি আমাদের বাসায় দিয়ে যাবে। একটা লেবু কেটে দিস তরকারিতে, তাহলে আমার গলা চুলকাবে না। রাগে মনে হয় মাথা ফেটে যাওয়ার জোগাড় অনুর। দাঁতে দাঁত পিষে বলে, হয়েছে, বলা শেষ আপনার? একবার বলতে শুরু করলে আপনার আর থামাথামির কোনো নাম নেই। আশ্চর্য লোক আপনি ভাই, কেমনে পারেন আপনি? আমি একবারও বলেছি কচুলতি চুরি করতে আসছি আমি? ও, কচুর লতিও না, তাহলে কি কচুমুখী? এবার ক্ষেপে অনেকটা কাছে এগিয়ে যায় অনু। অনলের দিকে একটু ঝুঁকে চিবিয়ে চিবিয়ে বলে, আপনাকে খুন করে ফেলবো আমি। রাগের চোটে কচু তুলে নিয়েছিল অনু। কাচুমাচু ভঙ্গিতে অনল বলল, এই কচুতে আমি মরবো না রে অনু, কিন্তু চুলকাবে খুব। সরা প্লিজ। ধ্যাৎ, বলে অনু সরে যায়। আবারও গাছ গাছালির ভেতর খুঁজে বেড়ায় পিলুকে। সকাল থেকেই পিলুকে পাচ্ছে না। ছোট বোন তিনু বলল, অনল ভাইয়ের বাড়ির বাগানে নাকি পিলুকে দেখেছিল। অনল সম্পর্কে ওদের প্রতিবেশী, তবে আরও একটা পরিচয়ও রয়েছে। সে অনুর মায়ের বেস্ট ফ্রেন্ডের ছেলে। অন্যদিকে পিলু হচ্ছে অনুর খরগোশ। দুদিন হবে অনুর বয়ফ্রেন্ড তাসিন গিফট করেছে। অনল গলা খাকারি দিয়ে বলে, অনু, তুই যে রেগে গেলে দাঁতে দাঁত পিষিস, তখন এক কাজ করবি, কয়েক টুকরা আদা রসুন দাঁতের নিচে দিয়ে দেবি, তাহলে তোর রাগও কমবে, আবার আদা রসুন বাটা হয়ে যাবে। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে একবার অনলের দিকে তাকিয়ে আবারও পিলুকে খুঁজতে শুরু করে। কোনো প্রত্যুত্তর না পেয়ে অনল জিজ্ঞেস করে, তুই কি কিছু খুঁজছিস? হুম। ছোট করেই বলল অনু। কি খুঁজছিস? পিলুকে। ওহো, তোকে তো একটা কথা বলাই হয়নি অনু, তোর পিলুকে তো আমাদের বাগানে দেখেছিলাম। পরে আমার রুমের বারান্দা থেকে দেখতে পেলাম একটা কুকুর মুখে করে তোর পিলুকে নিয়ে যাচ্ছে। আহারে, কি খারাপটা যে লেগেছে আমার। মুহূর্তেই চোখ ফেটে অশ্রু নির্গত হয় অনুর। সে পিলুকে ভীষণ ভালোবাসে। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, আর আপনি চুপচাপ দেখলেন? নিচে এসে কেন আটকালেন না? এসেছিলাম তো, তার আগে চলে গেছে। অনু আর কিছু বলল না। বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে নিজের বাসায় চলে যায়। বাড়িতে ফিরে এসে ঘরে বসে কাঁদছে সে। তখন ওর মা আমিনা বেগম ঘরে প্রবেশ করেন। কিরে, তুই কাঁদছিস কেন? জিজ্ঞেস করলেন আমিনা বেগম। মায়ের প্রশ্ন শুনে ঠোঁট ভেঙে কান্না আসে অনুর। ফুপিয়ে ফুপিয়ে বলে, আমার পিলুকে কুকুর নিয়ে গেছে। তোমার বান্ধবীর ছেলে দেখেও পিলুকে বাঁচায়নি। বেশ হয়েছে,
পশু পাখি দিয়ে ঘরদোর একদম ভরে ফেলেছিস। মাঝে মাঝে সন্দেহ হয় পশু পাখি আমাদের বাড়িতে থাকে নাকি আমরা ওনাদের বাড়িতে থাকি। তুমি এইভাবে কেন বলছো মা? তাহলে আর কিভাবে বলবো বল? এত পশু পাখি কেউ শহরের বাড়িতে পালে? এটা কি গ্রাম পেয়েছিস? শখ করে পালি মা, আমার ভালো লাগে। তাহলে গরু ছাগলও কিনে দেই। এগুলো কেন বাকি থাকবে? ঘরের মধ্যে গরু ছাগলও পালা শুরু করে দিই। কথাগুলো বলে রাগে গজগজ করতে ঘর থেকে বের হয়ে যান তিনি। অসহায় দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে অনু। একটু মায়া দয়াও বুঝি তার অনুর জন্য হয় না, হবেই বা কি করে? সব ভালোবাসা মায়া তো তার বান্ধবীর ছেলের জন্য, ওই বজ্জাত অনলের জন্য। অনলের কথা মনে পড়তেই রাগে দাঁত মুখ খিচে বিড়বিড় করে অনু। ভগ্ন হৃদয় এবং বিষাদিত চক্ষু যুগল মেলে আকাশমুখী হয়ে সোফায় শুয়ে আছে অনু। বারবার পিলু শোকে সে মুচড়া যাচ্ছে। এই শোকে দুপুরেও খাওয়া হয়নি। এ নিয়ে আমেনা বেগমের রাগের শেষ নেই। খরগোশ তো নয়, যেন ওর বাচ্চা চুরি করে নিয়ে গেছে কেউ। তিনু পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় পিছন থেকে অনু ডাকে। তিনু পিছু ফিরে দাঁড়িয়ে পড়ে। কোথায় যাচ্ছিস? জিজ্ঞেস করলো অনু। হাতের বালতির দিকে এগিয়ে দেখিয়ে তিনু বলল, ছাদে যাই গাছে পানি দিতে। আমায় দে, আমি যাচ্ছি। সমস্যা নেই আপু, আমি পারবো। আমি জানি তুই পারবি। মন ভালো নেই, প্রকৃতির সঙ্গে কিছু সময় কাটালে ভালো লাগবে। তবে যাও। পানি ভর্তি বালতি নিয়ে হেলতে দুলতে ছাদে যায় অনু। ছাদের উঠোন জুড়ে মিষ্টি রোদ। শীতের সময়টায় এই মিষ্টি রোদ অমৃতের মতো লাগে। কিন্তু অনুর এখন কোনো অনুভূতি হচ্ছে না। সে গাছে পানি দিচ্ছে আনমনে। হঠাৎ করে চোখ যায় নিচে। অনল খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে। ক্রোধে ফুঁসে ওঠে অনু। মনে মনে বিড়বিড় করে বলে, অসভ্য ইতর লোক, তুই ইচ্ছে করে আমার পিলুকে বাঁচাসনি। আজ দেখ আমি কি করি। বালতিতে থাকা অবশিষ্ট সবটুকু পানি সে অনলের গায়ে ঢেলে দেয়। দোতলা ছাদ থেকে পানি ফেলার সুবাদে একদম ঠিক ঠিক সব পানি অনলের গায়ে পড়েছে। একই তো শীতের দিন, তার ওপর ঠান্ডা পানি। অনলের বিস্ময়ের শেষ নেই। উপরে তাকিয়ে অনুকে দেখতে পেয়ে রাগান্বিত স্বরে জিজ্ঞেস করে, এটা কি করলি তুই? অনলকে রাখতে দেখে পেট ফেটে হাসি পাচ্ছে অনুর। কিন্তু সে কোনো রকমে ঠোঁট টিপে হাসি আটকে রাখার চেষ্টা করে বলে, কি হলো অনল ভাই? অনুর চোখে মুখে স্পষ্ট দুষ্টুমির ছাপ। অনলের বুঝতে অসুবিধা হয় না যে জেনে বুঝে ইচ্ছে করে অনু কাজটা করেছে। সে চিবিয়ে চিবিয়ে বলে, কি হলো? আবার আমাকে জিজ্ঞেস করছিস পানি ফেললি কেন? ওহো, আপনি খালি গায়ে দাঁড়িয়েছিলেন। আমি ভাবলাম আপনার বোধ হয় গরম লাগছে, তাই তো পানি ফেললাম। ওইগুলো ভালো পানিই ছিল। আপনার গায়ে কি আর আমি নোংরা পানি ফেলতে পারি বলুন? কষে মারবো এক থাপ্পড়, ফাসিল মেয়ে। শীতের দিনে কারো গরম লাগে? মাত্র গোসল করে এসে আমি রোদে দাঁড়িয়েছিলাম আর তুই গায়ে পানি ঢেলে দিলি। হ্যাঁ, এটা আমার কি দোষ? আমি কি জেনে বুঝে দিয়েছি নাকি? ছাদে রোদ থাকতে আপনি উদম গায়ে নিচে দাঁড়িয়ে যে রোদ পোহাচ্ছেন, আমি বুঝবো কি করে এটা? আমার সঙ্গে তুই চালাকি করিস না। আমি বেশ ভালো করেই জানি যে তুই ইচ্ছে করে এই কাজটা করেছিস। একদমই না, সত্যি বলছি। অনুর বাচ্চা, তুই তুই ওখানে দাঁড়া, আজ তোকে আমি মজা দেখাচ্ছি। এই বলে অনর বাড়ির ভেতর প্রবেশ করে ছাদে যাওয়ার জন্য এইদিকে ভয়ে হাত পা অসাড় হয়ে আসছে অনুর। না জানি ছাদে এসে কোনো কাণ্ড করে বসে। অনল ছাদে এসে হাত মুচড়ে ধরে অনুর। ব্যথায় টুস শব্দ করতে যেন অনু ভুলে বসেছে। যে ভয়ে ট্যাক্সির পেছনে লুকিয়েছিল, অথচ লাভ কিছুই হলো না। ঠিক ঠিক খুঁজে বের করেছে। শালা দাফার। মনে মনে গালি দিয়েও অনু ক্ষান্ত হয় না। অনল এবার আরো জোরে হাত মুচড়িয়ে বলে, আমার সাথে বিটলামি করে সাহস কোথায় পেলি তুই? আমি কোনো বিতলামি করিনি, সত্যি বলছি আমি। আর্তনাদ করে বলল অনু। অনল দাঁত মুখ খিচে বলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা আমি জানি। তুই যদি ডালে ডালে চলিস তাহলে আমি চলি পাতায় পাতায়, বুঝছিস? আমায় বিশ্বাস করেন। মরে গেলেও না, তোকে এখন আমি ট্যাঙ্কির পানিতে চুবাবো। চল। না না না, ট্যাঙ্কির পানি অনেক ঠান্ডা, জমে বরফ হয়ে যাব আমি। আমি তো সেটাই চাই। আমার সাথে বিটলামি করার আগে এটা মাথায় ছিল না?
মনে মনে বারবার আল্লাহকে ডাকছে অনু। অনলকে সে ভালো করেই চিনে। ট্যাঙ্কির পানিতে চুবানোর সিদ্ধান্ত যেহেতু নিয়েছে, তখন একটা হলেও নাকানি চুবানি খাওয়াবেই। অনুর মনের ডাক আল্লাহ শুনেছে। ওই সময়ে ছাদে এসে উপস্থিত হয় অনেক, অনলের ছোট ভাই। সে ছাদে এসে বলে, ভাইয়া তুমি ছাদে? আর আমি তো এই কত জায়গায় না ঘুরছিলাম। কেন, কি হয়েছে? জিজ্ঞেস করে অনল। মা তোমায় খুঁজছে, কিন্তু তোমরা এখানে কি করছো? অনল চিবিয়ে চিবিয়ে বলে। এই বচ্চাদ মেয়ে আমাকে ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। অনলের হাতটা কিঞ্চিত আলগা হওয়ায় দ্রুত নিজের হাত ছাড়িয়ে নেয় অনু। অসহায়ের মতো মুখ করে বলে, বিশ্বাস করো অনেক ভাইয়া, আমি ইচ্ছে করে কাজটা করতে চাইনি। আমি তো ভেবেছি ওনার। চুপ, একদম চুপ, মিথ্যাবাদী। রাম ধমক দিয়ে অনুকে থামিয়ে দেয় অনল। থমকে কিছুটা চমকেও যায় অনু। ওদের ঝগড়া দেখে মিটিমিটি হাসে অনেক। ছোট থেকেই দুজনেই সাপে নেউলের সম্পর্ক দেখে আসছে। সুযোগ একবার পেলেই হচ্ছে। কেউ কাউকে জব্দ করতে সেই সুযোগ এক তিল পরিমাণ পর্যন্ত ছাড়বে না। তবে এর একটা বিহিত এখন করতেই হবে, নয়তো দুজনের ঝগড়া চলতে চলতে রাত হয়ে যাবে, তবুও ঝগড়া থামবে না। অনেক পণ্ডিতের মতো অঙ্গভঙ্গি করে বলে, আচ্ছা আচ্ছা, ঝগড়া অনেক হয়েছে, এখন অনু ঘরে যাও, আর ভাইয়া আমার সঙ্গে বাসায় চলো। কিসের বাসায় যাব? আগে 5 মিনিটকে আমি স্বাস্থ্য করব। অনুর দিকে তাকিয়ে রাগ দেখিয়ে বলল অনল। আপু, গাছে পানি দেওয়া শেষ হয়নি? ছাদের দরজার সামনে এসে বলল তিনু। সঙ্গে অনল এবং অনেককে দেখে একটু চমকিতেই হলো যেন। আসলে চমকায়নি, অবাক হওয়ার অভিনয় করেছে মাত্র। অনেক আসার আগে তিনুকে বলেই এসেছে। ঠোঁটে একটা হাসি ফুটিয়ে বলে, আরে অনেক, এবং অনল ভাইয়াও তো দেখি এখানে। উত্তরে অনেকও হেসে বলল, হ্যাঁ, ছাদটা একটু ঘুরে আসলাম। ভালো আছো? জি, আপনি? আলহামদুলিল্লাহ। আরো কিছু কথা অনেক এবং তিনু চোখে চোখে বলে নিল। এখান থেকে পালানোর জন্য অনু তাড়া দিয়ে বলল, মা আমায় ডাকছে তাই না? হ্যাঁ, তাড়াতাড়ি ভেতরে চল। অন্যদিকে তাকিয়ে আছে অনল। অনু তিনুর হাত ধরে হাঁটা ধরে। অনল এবং অনু দৃষ্টি অগোচরে তিনুকে চোখ মারে অনেক। লজ্জায় রাঙা হয়ে যায় তখন তিনু। বড় দুজনের সম্পর্ক সাপে নেউলে হলেও ছোট দুজনের ভাব গলাই গলাই। তিনু যখন ক্লাস 10-এ পড়ে তখন থেকেই দুজনের সম্পর্ক হয়। এখন তিনু ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, অনল পড়ে মাস্টার্সে। অনেক অনার্স 2য় বর্ষে পড়ছে একই ভার্সিটিতে। অনু অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, এখনো ক্লাস শুরু হয়নি। ভার্সিটিতে ভর্তি হওয়া নিয়েও কত কাহিনী করতে হয়েছে। কিছুতেই অনলের ভার্সিটিতে ভর্তি হতে চায়নি, কিন্তু ওর চাওয়াতেই বা কি? বাবা মায়ের কথাই শেষ কথা, আর তাদের পেছনে কল কাঠি নাড়ছে বজ্জাত অনলি। আমিনা বেগম রান্না করছিলেন। পিলুর জন্য মনটা ভালো নেই অনুর। খাওয়ার প্রতি রুচি মরে গেছে। একটু ঝাল ঝাল করে চিংড়ি দিয়ে নুডলস খেতে ইচ্ছে করছে। অনু রান্নাঘরের দিকে এগোয়, মায়ের উদ্দেশ্যে বলে, আম্মা, কি? নুডলস খাবো। এই সময়ে? খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা, রান্না শেষ হোক। কলিং বেলের শব্দ শুনে তিনি আবার বললেন, ময়লাওয়ালা আসছে মনে হয়, যা তো ময়লাগুলো দিয়ে আয়। আমি রান্নাঘরে তোমার ময়লা নিতে আসছি? বেশি কথা না বলে যা বলছি তাই কর, যা। হ্যাঁ? প্রচণ্ড অনীহা নিয়ে ময়লার ঝুড়ি হাতে তুলে নেয় অনু। রাগে গজগজ করতে করতে দরজা খুলে ময়লাগুলো সামনে ধরে বলে, ময়লা নিয়ে বিদায় হন। সামনের লোকটি অবাক হয়ে তাকিয়ে আছে। ইতস্তত করে ক্ষীণস্বরে বলে, আমাকে দেখে কি আপনার ময়লাওয়ালা মনে হচ্ছে? এবার অনু ভালো করে খেয়াল করে ময়লার ঝুড়ি নামিয়ে রাখলো। লোকটিকে দেখে তো ময়লাওয়ালা মনে হচ্ছে না। ফর্মাল ড্রেস, চোখে মোটা ফ্রেমের চশমা, দেখতে বড় লোক লাগে। অনু জিজ্ঞেস করলো, কে আপনি? জি, আমি অয়ন। চোখের চশমা ঠিক করে বলল ছেলেটি। অয়ন না কয়েন? সেটা জানতে চাইনি আমি। এখানে কেন এসেছেন? কাকে চান? জি, আমি একজন ডাক্তার। ডাক্তার কামাল স্যার আমায় পাঠিয়েছেন। অনু এবার উচ্ছ্বসিত হয়ে বলল, ডক্টর? আপনি কি পাখির ডক্টর? অয়ন বিব্রত বোধ করতে লাগলো এই প্রশ্নে। পুনরায় চশমার ফ্রেম ঠিক করে বলল, জি না।
তো আপনি কি গরুর ডক্টর? কিন্তু আমরা তো গরু পালি না। জি না, আমি গরুর ডাক্তারও না, আমি মানুষের ডাক্তার। ও, আমরা তো কেউ অসুস্থ না। আমার তিতুস একটু অসুস্থ, তাই মানুষের ডক্টর প্রয়োজন নেই। তাহলে কামাল আঙ্কেল আপনাকে কেন পাঠিয়েছেন? তিতুসকে? আমার টিয়া পাখি। ওহ জি, আসলে ওনার বন্ধুর প্রেশার মাপার জন্য। মানে বাবার? ওনার নাম খালেদ রহমান। উনি আমার বাবা হন। আসুন, ভেতরে আসুন। আর কিছু মনে করবেন, আমি ভেবেছিলাম ময়লাওয়ালা এসেছে। সমস্যা নেই। ডাক্তারকে বাবার রুমে রেখে অনু নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ শুয়ে থেকে খাঁচা থেকে তিতুসকে বের করে হাতের উপর রাখে, মাথা চুলকে দেয়, কথা বলে। আমেনা বেগম রুমে এসে বলেন, আবার পশু পাখি নিয়ে বসছিস? ওহ মা, কতবার বলেছি ওদের পশু পাখি বলবে না। সুন্দর সুন্দর নাম রেখেছি আমি। আমার এই টিয়ার নাম হচ্ছে তিতুস। ওকে তিতুস ডাকবে। তোর মতো এত রং ঢং তো আমি করতে পারবো না। সারা জীবন কুকুরকে কুত্তা আর বিড়ালকে বিলাই বলে এখন উনি পশু পাখির নাম রাখা শুরু করেছে, তাও আজগুবি নাম সব। টেবিলের উপর বিরিয়ানির বাটি রাখা, অনেকদের বাসায় দিয়ে আয় যা। আমি কেন? তিনুকে পাঠাও। তুই কিন্তু সব কথায় ঘাটতেরামি করছিস অনু। তিনুকে পাঠানোর হলে তোকে বলতাম। তিনু কাজ করতেছে। আমেনা বেগম চলে যাওয়ার পর অনু বিড়বিড় করে বলে, সুযোগ পেলেই শুধু আমাকে খাটাতে চায়। অনলদের বাড়ির বাগানে একটা দোলনা আছে। এখানে বসলে ফুলের ঘ্রাণে মন মাতোয়ারা হয়ে ওঠে। দোলনায় বসে অনর দোল খাচ্ছিল আর গুনগুন করে গান গাইছিল। বাড়ির গেটে এসে অনলকে দেখেই মেজাজ বিগড়ে যায় অনুর। আরও সামনে এগিয়ে গিয়ে অনলকে পাশ কাটিয়ে চলে যাবে ভাবে, তখন অনলের ডাক পড়ে, চোরের মতো পালাচ্ছিস কেন? এদিকে আয়। কই পালাচ্ছি? আমি তো ভেতরেই যাচ্ছি। সামনে এসে বলল অনু। হাতের বাটি নিজের হাতে নিয়ে ঢাকনা খুলল অনল। চোখ বন্ধ করে ঘ্রাণ নিয়ে বলে, বিরিয়ানি। গ্রান শুনে পেট অর্ধেক ভরে যায়। তাহলে ফিরিয়ে দিন, বাসায় নিয়ে যাই। আপনার পেট তো ভরেই গেছে। অনল ব্রো কুচকে বলে, তুই ভীষণ কিপটা অনু। যাকে ওসব বাদ দে। একটু আগে তোদের বাসায় একটা ছেলেকে যেতে দেখলাম। কে রে? ডক্টর, আব্বুর প্রেশার মাপতে এসেছে। আগে না কামাল আঙ্কেল আসতো? উনিই পাঠিয়েছেন। সত্যি বলছিস নাকি কাহিনী অন্য কিছু? অন্য কি কাহিনী হবে? তোকে দিয়ে বিশ্বাস কি? যাই হোক, ডাক্তারদের থেকে দূরে থাকবি। মোট কথা, ছেলেদের থেকে দূরে থাকবি। ঢং যত সব। আপনার এত মাথা ব্যথা করা লাগবে না। ওই ডক্টর বিবাহিত, 2টা বাচ্চাও আছে। এর মধ্যে খোঁজ নেওয়াও শেষ? খোঁজ নেব কেন? আন্দাজ করে বলেছি। তোর যে গবিট মার্কা আন্দাজ। আচ্ছা, আমি এখন যাই। আপনি বাটি বাসায় নিয়ে যান। আরে দাঁড়া, এত তাড়া দেখিস কেন? তোর সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা? তাও আমার সাথে? ইন্টারেস্টিং। আচ্ছা, শুনি কি কথা। বাটির ঢাকনা লাগিয়ে অনুর ওড়নায় হাত মুছে নিল অনর। রাগে মুখ বিকৃত করে ফেলে অনু, কিন্তু মুখে কিছু বলে না। ঢেকুর তুলে অনর বলে, তোর পুরো নামটা যেন কি? অনিতা না? কি একটা নাম। আচ্ছা, মনে হচ্ছে গণিতের সঙ্গে একটা আকার যোগ করে গণিতা বানানো হয়েছে, আর সেখান থেকে অনিতা। তোর বাচ্চা কাচ্চা যখন হবে তখন তাদেরকে তোর জামাই গল্প শোনাবে। শোনো আমার গুলুমুলু কুলুকুল আন্ডা বাচ্চারা, তোমরা কি জানো তোমাদের মায়ের আদি নাম কি ছিল? গণিতা ছিল, গণিতা থেকে অনিতা। এরপর আরো শর্ট করে রাখা হয়েছে অনু। তোমরা তোমাদের মাকে এখন থেকে ডাকবে গনু। না না, মাকে তো নাম ধরে ডাকা যায় না, ডাকবে গনু মাম্মাম। মনে থাকবে? দেখো যেন আবার গনু ডাকতে গিয়ে গরু ডেকে ফেলো না। তোমাদের মা যে দাঁচাল কেলেঙ্কারি বেঁধে যাবে বাড়িতে। এটাই হবে তোর ভবিষ্যৎ। অনলের কথা শুনে দাঁত কিরমির করে অনু চিবিয়ে চিবিয়ে বলে, প্রথমত, আমার নাম আমি নিজে রাখিনি। আব্বা আম্মা আকিকা দিয়ে রেখেছে। দ্বিতীয়ত, আমার জামাই আপনার মতো বদ অশুভ ইতর হবে না যে এমন এসব উদ্ভট চিন্তাভাবনা বা কল্পনা তার মাথায় আসবে। বুঝেছেন আপনি? বারুদের আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে অনুর মেজাজ। অনলকে ভর্তা বানাতে পারলে ওর শান্তি হতো। সব সময় প্যারা তো দেয়, এখন আবার কিসব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছে। নাম অনিতা হোক বা
গণিতা তাতে ওর কি, শালা বদ। রাগে হিস হিস করতে করতে নিজের ঘরে আসে অনু। বারান্দা থেকে ফিসফিসানির শব্দ আসছে। অনু বারান্দায় গিয়ে দেখতে পায় তিনুকে। হুট করে অনু আশায় অপ্রস্তুত হয়ে পড়ে তিনু। তুই এখানে কি করছিস? ব্রু কিঞ্চিত বাঁকা করে প্রশ্ন করে অনু। অনুর ঘরের বারান্দা থেকে অনেকের ঘরের বারান্দা স্পষ্ট দেখা যায়, তাই তিনু অনুর ঘরে এসেছিল। দুজন দুজনকে দেখে ফোনে কথা বলছিল। আগে অবশ্য অনু এবং তিনু এই রুমেই থাকতো, কিন্তু পশু পাখিতে ভয় পায় তিনু। সারাক্ষণেই পাখি ঘরে উড়াউড়ি করে, ভয় পায় তিনু। যদি কামড়ে দেয় বা খামচে দেয়, তিনুকে চুপ থাকতে দেখে ধমক দেয় অনু, বলে, এখন আবার চুপ করে আছিস কেন? আসলে আপু, তোমার পাখিকে দেখতে আসছিলাম, খাঁচায় রাখা তো, তাই ভয় পাইনি। অনু কেমন করে যেন একবার তাকিয়ে বলল, ঠিক আছে, এখন নিজের ঘরে যা, তিতুসকে খাঁচা থেকে বের করব। আচ্ছা। কোনো রকম পালিয়ে বাঁচে তিনু। একবার যদি ধরা খেয়ে যেত তাহলে বাসায় তৃতীয় যুদ্ধ বেঁধে যেত এতক্ষণে। রাত 10:20। জেসি আর শুভা অনুদের বাসায় এসেছে। প্রতি শুক্রবারে সবাই একসাথে বসে ভূতের মুভি দেখে। ওরা দুজন অনুর স্কুল এবং কলেজ ফ্রেন্ড, তাই তিনজনের পরিবারেই তিনজন বেশ সুপরিচিত। জেসি উত্তেজিত হয়ে বলে, ইস দোস্ত, আজকে যে মুভিটা দেখা হবে ওইটা কিন্তু অনেক ভয়ঙ্কর। আজকে কোন মুভি দেখা হবে? জিজ্ঞেস করে শুভা। এভিল ডেড। অনল ভাইয়া বলেছে আজকে তোরা মুভি দেখিস, আমি দেখব না। কেন, তোর আবার কি হলো? জিজ্ঞেস করে জেসি। রাগে ফুঁসে ওঠে অনু, বলে, ওই বজ্জাত অনলকে আমার পছন্দ না, একদমই পছন্দ না। তোদের তো একটুও পচায় না, কিন্তু আমি একটু ভয় পেলেই হলো। পারে না শুধু তখন এলাকায় মাইকিং করতে। আরে বাদ দে তো, এসব ব্যাপার না। তোর কাছে কোনো ব্যাপার নাই হতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছু। মান সম্মান বলে কথা। প্লিজ প্লিজ এমন করিস না, তুই না দেখলে আমরা কিভাবে দেখব? আকুতি করে বলল শুভা। শুভার সঙ্গে জেসি অনুকে বোঝাতে লাগলো। অবশেষে দুজনের অফুরান্ত অনুরোধের কারণে অনুকে রাজি হতে হয়। 10:25 অনিক এবং অনল এসে হাজির হয়। এসে বসতে না বসতেই অনুকে ফরমায়েশ করে বলে, অনু, আমার জন্য একলা শরবত নিয়ে আয় তো। শরবত? শীতের সময় কেউ শরবত খায়? আমি খাই, আর তুই বানাবি, যা। পারবো না, ফ্লাস্কে চা বানিয়ে রেখেছে মা, চা খান। আন্টি বানিয়ে রেখেছে বলে চা খাবো না। তুই আমার জন্য শরবত বানাবি, গুড়ের শরবত, এবং সেটা এখনই। হারি আপ। মেজাজ দেখিয়ে অনু রান্নাঘরে চলে আসে। চিবিয়ে চিবিয়ে বলে, তোরে আমি শরবতের মধ্যে ডুবামো, অসভ্য বেড়া। রাগে গিজগিজ করতে করতে কিছুক্ষণ রান্নাঘরে পায়চারি করে অনু। হঠাৎ করে বুদ্ধি উদয় হয় মাথায়। এক গ্লাস পানি চুলায় বসিয়ে দেয়। 10টার মতো কাঁচামরিচ 2 টুকরা করে ওই পানিতে ছেড়ে দেয়। পানি বলক আসার পর ঝাঁকুনি দিয়ে ছেঁকে অর্ধেক পানি গ্লাসে নেয়। তারপর ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে গ্লাসের গরম পানির সঙ্গে মিক্সড করে 1 চামচ ছোলা গুড় আর 5 চামচ লবণ মিশিয়ে তৈরি করে স্পেশাল শরবত। গ্লাস হাতে নিয়ে বাঁকা হাসি দিয়ে স্বগতোক্তি করে বলে, এবার তোমার শরবত খাওয়ার শখ মিটবে চান্দু। শরবত নিয়ে ড্রয়িং রুমে যায় অনু। মুভি অলরেডি শুরু হয়েছে। গ্লাস নিয়ে অনল বলে, এত লেটলতি হলে চলে? অনু কিছু বলল না, অপেক্ষায় রইল অনলের শরবত পান করা দেখার। আরাম করে বসে অনল শরবতে চুমুক দেয়। এক ঢোক গিলতেই প্রায় চেঁচাতে গিয়েও নিজ হাত দ্বারা মুখ বন্ধ করে রাখে। রক্তবর্ণ চক্ষু দ্বারা সে তাকিয়ে রয়েছে অনুর দিকে। ওর মুচকি হাসি যেন অনলের শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে। মুভি না দেখে কাউকে কিছু না বলেই অনর বাসায় চলে যায়। অনু ভেবেছিল এখন হয়তো বকা দিবে, কিন্তু এমন কিছু হলোই না। উপস্থিত সকলেই অবাক হয় এমন কাণ্ডে। প্রশ্নবোধক দৃষ্টিতে অনুর দিকে তাকাতেই অনু বলে, স্পেশাল মরিচ সেদ্ধ শরবত, আজকে আরাম করে ছবি দেখতে পারবো। সকলে অবাক হয়। আবার এটা ভেবে মনকে সান্ত্বনা দেয় যে এমন সব কূটনৈতিক কাজ অনুর পক্ষেই সম্ভব। অনেক হতাশ হয়ে বলে, কবে যে তোমাদের ঝগড়াঝাটি মিটবে?
চাই গিয়ে ভাইয়া রাগ কমায়। তোমরা মুভি দেখো আজ। অনেক চলে যাওয়ার পর মন খারাপ করে বসে থাকে তিনু। আজ মুভি দেখে সে একটুও মজা পাবে না, তাই নিজের রুমে চলে গেল ঘুমাতে। জেসি বিরক্ত হয়ে বলে, ধুর, মাত্র 3 জনে ভূতের ছবি দেখে কোনো মজা আছে? তিনিও চলে গেল, আমিও যাই ঘুমাবো। আমিও যাব। বলল শুভা। তারপর দুজনে মিলে চলে গেল অনুর রুমে। অনুর সোফার ওপর ভাব নিয়ে বসে বলল, যা, আমি একাই দেখব। সাহস নিয়ে একা মুভি দেখার আশা করলেও সে আশা বেশি দূর এগোলো না। ভূতের সিন আসার আগে ভয়ঙ্কর শব্দ শুনে অনু কুপকাত দ্রুত টিভি বন্ধ করে ঘরে চলে যায়। জেসি আর শুভার মাঝখানে ঘাপটি মেরে শুয়ে পড়ে। ভূতের ছবি একা দেখা অনুর কাম্য নয়। সকালের দিকে এলো পাথারি ধাক্কা ধাক্কিতে ঘুম ভাঙে অনুর। চোখ কষলে বিছানায় বসতেই দৃষ্টি যায় তিনুর দিকে। বিরক্তি সূচক চ এর মতো শব্দ করে অনু বলে, এভাবে ডাকলি কেন? আরে আগে ড্রয়িং রুমে আসো তাড়াতাড়ি। তিনু এক প্রকার টেনে নিয়ে গেল অনুকে। ড্রয়িং রুমে গিয়ে চমকে যায় অনু। অনলের কোলে পিলুকে দেখে খুশিতে লাফিয়ে ওঠে। ছো মেরে অনলের কোল থেকে নিজের কোলে নিয়ে আদর করতে থাকে। আনন্দিত হয়ে অনলকে জিজ্ঞেস করে, কোথায় পেলেন ওকে? আপনি যে বলেন কুকুর নিয়ে গেছে। ও তো পেলো নয়। তাহলে? তোর চোখের মাথা গেছে রে অনু। চোখ কচলে ভালো করে দেখ, এটা খরগোশ না। ওর মতো দেখতে একটা ছোট বিড়াল ছানা। অনু এবার ভালো করে তাকিয়ে দেখলো আসলেই খরগোশের মতোই ধবধবে সাদা বিড়াল ছানাটি। একদম ছোট বাচ্চা, কি কিউট। অনুকে চুপ থাকতে দেখে অনল বলল, পেটুর মতো দেখতেই দোকান থেকে একটা বিড়াল কিনে আনলাম। যেভাবে কান্নাকাটি শুরু করেছিলে। তাতে আপনার কি? তাসিনকে বললেই তাসিন কিনে দিত। কই তাসিন আর কই আমি? আমার লোকে কি তাসিনের যায়? তাসিন আমার বয়ফ্রেন্ড, কিন্তু আপনি কে? আমার পড়শি শুধু। হুম, শুধু পড়ছি না, আন্টির বেস্ট ফ্রেন্ডের ছেলেও আমি, ভুলে যাস না। যে সে লোক না আমি হলাম অনল। আপনি একটা কোচর নল। রেসপেক্ট দিয়ে কথা বলো নু। তুই জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? জানি, মহারানী ভিক্টোরিয়ার জামাইয়ের বাড়ির দারোয়ানের বাড়ির কাজের লোকের সাথে। তুই আমি অপমান করলি অনু? অপমান? যার মান নাই তার আবার কিসের অপমান? হ্যাঁ, কি উপকারের ঘাড়ে লাথি? তুই বলি তার বড় প্রমাণ। বাজে কথা। আচ্ছা বলেন তো, আসল কাহিনী কি? কালকে মরিচ শরবত খাওয়ানোর পরেও আজ বিড়াল গিফট করলেন। আমি তো ভেবেছিলাম নির্ঘাত কোনো শাস্তি অপেক্ষা করছে আমার জন্য। অনল মাথা দুলিয়ে হাসতে হাসতে বলে, চোরের মন পুলিশ পুলিশ। তবে তোর ধারণা ভুল নয়, শাস্তি তো তুই পাবি। কাল থেকে তোর ভার্সিটিতে ক্লাস না, আয় শুধু কলেজে। র্যাক কাকে বলে টের পাবি। কি করবেন আপনি? সেটা কলেজে আসলেই বুঝবে, এখন তো বলবো না। হাতে বেশি সময় নেই তোর সাথে প্যাচাল পাড়ার। আমি এখন যাই। অনল চলে গেল। ল্যাম্পপোস্টের মতো নির্জীব হয়ে দাঁড়িয়ে আছে অনু। আল্লাহ ভালো জানে কাল যে কি পরিমাণ নাস্তানাবুদ করে ছাড়বে ব্যাটা হতচ্ছাড়া। চুলের মাঝে হাত বুলাতে বুলাতে বাড়ি থেকে বের হয় অনল। বেশ হ্যান্ডসাম এক ছেলেকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে যায়। ছেলেটির দৃষ্টি লক্ষ্য করে তাকিয়ে দেখে অনুর ব্যালকনির দিকে তাকিয়ে আছে সে। অনল ছেলেটির দিকে এগিয়ে গিয়ে প্রশ্ন করে, ওইদিকে কি দেখো? ছেলেটি প্রথমে হকচকিয়ে গেলেও পরে নিজেকে সামলে নেয়। হাসি হাসি মুখ করে বলে, কিছু না, পাখি দেখছিলাম। কিছু না, আবার পাখি দেখছিলে? নাম কি তোমার? জি, তাসিন। তাসিন? ও, মনে পড়েছে, তুমি অনুর বয়ফ্রেন্ড। ছেলেটি এবার ইতস্তত করতে থাকে। একটু ভয়ও লাগছে, কে না কে উত্তরের অপেক্ষায় তাকিয়ে রয়েছে অনল। কিছু না বলে চলেও যেতে পারছে না তাসিন। অন্যদিকে অনল মনে মনে বলছে, শালা পড়ছিস আজকে মানকে চেপায়। তোর প্রেম করার শখ আমি মেটাচ্ছি। ক্যারেক্টারলেস ছেলে কখনো অনুর বয়ফ্রেন্ড হতে পারে না, পারে না, পারে না। ভাই, আপনি অনুর কে হন? প্রশ্ন করিল তাসিন। অনল তখন বলল, আমাকে পাল্টা প্রশ্ন করা হচ্ছে এখন? আমি যে হই না কেন, আমি অধিকার তোমার চেয়ে অনেক বেশি। আমি খুব ভালো করে জানি তুমি অনুর বয়ফ্রেন্ড। তোমার সব খোঁজ খবর আমি নিয়েছি, শুধু সামনাসামনি দেখলামই আজ। অনু ছাড়াও যে তোমার আরো কতগুলো জেফ আছে সেই খবর কিন্তু আমার আছে। অনুকে গাপ্পি মাছ ভেবে জালে আটকে ফেলবা, আর আমি তো হতে দেব এটা ভুলেও ভেবো না। সো সময় থাকতে আউট হয়।
আপনার পরিচয় এখনো জানলাম না, আর আপনি হুমকি ধামকি দিচ্ছেন? আমার পরিচয় জানা দরকার নেই। অনুর সাথে ব্রেকআপ করার সময় জাস্ট জিজ্ঞেস করবা অনলকে, তাহলেই তোমার উত্তর পেয়ে যাবে। ও শেষের কথাটা এক্সট্রা ভাব নিয়েই বলল অনল। তাসিন এবার হেসে ফেলে, হাসতে হাসতে বলে, ওহ, আপনি তাহলে অনল ভাই। অনু আমাকে আপনার কথা বলেছিল। এ কথা শুনে অনলের অবস্থা এখন আকাশে উড়ার মতো। একটু ভাবসাব নিয়ে দাঁড়িয়ে বলে, কি বলেছিলে? অসভ্য বেয়াদব ইতর কুত্তা হতচ্ছাড়া অনল নামের একটা ছেলে আছে, সম্পর্কে ভাইই ডাকি, আম্মুর বেস্ট ফ্রেন্ডের ছেলে, এরকম কথা বলছিস? আসলে আপনার কথা যতবার বলেছে ততবার গালিগুলো ব্যবহার করেছে, তাই আমারও মুখস্থ হয়ে গেছে। আপনি কিছু মনে করবেন না। সব ভাবসাব ধুলার সঙ্গে একদম ধুলিসাৎ হয়ে গেছে। শেষমেশ অনু এইগুলো বলেছে, তাও কি না ওর সো কোল্ড ক্যারেক্টারলেস বয়ফ্রেন্ডের কাছে। না, এই অপমান কিছুতেই সহ্য করা যায় না, একদম না। ওই অনুকে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে। তার আগে এই ব্যাটাকে এখান থেকে দূর করতে হবে। অনল পকেট থেকে ফোন বের করে এনামুলকে কল করে বলে, দোস্ত, রাজীবার চেলাবেলা পোলাপান যতগুলো আছে সবগুলো নিয়ে বাড়ির সামনে আয় তো, অনুর বয়ফ্রেন্ডে পাইছে। ওপাশ থেকে কি বললো তা শুনতে না পেলেও তাসিনের হার্টবিট কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। সে কোনো রকমে বলে, ভাই, বেয়াদবি মাফ করবেন, আমি চলে যাচ্ছি। এ বলেই তাসিন দ্রুত হাঁটা ধরে। অনল বাঁকা হাসে এই কাণ্ডে। অনুর ঘরে ব্যালকনির দিকে তাকিয়ে দেখে তিতুসকে খাঁচায় রেখেছে। দেখে মনে হচ্ছে অনলের দিকেই পাখিটি তাকিয়ে আছে। পাখির উদ্দেশ্যেই অনল বলে, ওই পাখি নাম জানো কি? টুস টুস না? যাই হোক, টিস টিস বা টুস টুস একটা হতো হবেই। শোন টুস টুস, তোর অনুর কপালে দুঃখ আছে, কাল শুধু ভার্সিটিতে আসতে দে। অতি সংখ্যা আতঙ্ক নিয়ে ভার্সিটিতে উপস্থিত হয়েছে অনু। গেটে দাঁড়ালেই কলেজ ক্যাম্পাস এবং মাঠটা সূক্ষ্মভাবে দৃষ্টিবন্দী হয়। তীক্ষ্ণ চোখে অনু মাঠে খুঁজে বেড়াচ্ছে অনলকে। হতচ্ছাড়া তো বলেছিল ভার্সিটিতে আসলে কড়া ধার্য দিবে। অনু নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, এইসব র্যাগটাকে ভয় করি না আমি, তবু কেমন জানি লাগে। আচ্ছা, এত ভয় কেন পাচ্ছি আমি ওই ইডিয়টটাকে? একদম ভয় পাবো না আমি। এমনিতেই তার উপর আমার বেজায় মন খারাপ, মেজাজ খারাপ। আমার বয়ফ্রেন্ডকে হুমকি দেয় শালা। শুধু একবার যদি কাল রাতে তোকে বাসায় পেতাম রে, তবে দেখতি। আমার ভয় লুকিয়ে কেন ছিল বল বল বল। আত্মে অনল লুকিয়েছিল না। আজকে অনল লুকিয়েছিল না, বরং বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিল। তাসিনের কাছে হুমকির বিবৃতি শুনে তৎক্ষণাতের বাসায় গিয়েছিল অনু। সকালে পায়নি, বিকেলে পায়নি, এমনকি রাতেও নয়। ওই সময় অনলের ওপর রাগ ছাড়তে না পেরে মনকে এই বলে সান্ত্বনা দিয়েছে যে অনুর ভয়েই অনল পালিয়েছে। আরে ভাই, মেজাজ ঠান্ডা তো করতে হবে। মেজাজ ঠান্ডা করার জন্য ভক্কর চক্কর বলে মনকে বোঝানো সঠিক কাজ, একদম সঠিক। কলেজের গেটের সামনে পায়চারি করতে করতে জেসি এবং শুভার জন্য অপেক্ষা করছে অনু। চাইলে আগেই সে ক্লাসে চলে যেতে পারে, কিন্তু সে খুব ভালো করেই জানে অনলের চোখ ফাঁকি দিয়ে ক্লাসে যাওয়া অত সহজ অনুর জন্য হবে না। বরং অনেক বাধা বিপত্তি পেরিয়ে তবেই সে ক্লাসে যেতে পারবে। সাহস অনুর অনেক আছে, কিন্তু সে দেখাতে চাচ্ছে না। শুধু জেসি আর শুভা আসলে মনের সাহস একটু জোর পায়, এই আর কি। অনু কি ভয় পায় নাকি? নেহি কাভি নেহি। নিজের মনের সংলাপ বনে যাচ্ছে অনু, অথচ এখনো গাধি দুইটা আসছে না। বিরক্ত হয়ে কলই করে। তখন দেখতে পায় ওদের রিক্সার সামনে এসে থেমেছে। জেসি কল রিসিভ করে ফেলেছিল। রিক্সা নজরে আসার পর কল কেটে দিয়ে অনু বলে, আমায় দেখেও কল রিসিভ করলি কেন? টাকা কি তোর জামাই রিচার্জ করে দেয়? হ্যাঁ। ভাড়া মিটিয়ে দুজনে এগিয়ে আসে। জেসি ওকে জড়িয়ে ধরে বলে, ম্যামের মেজাজ আজ চটে আছে কেন? ছাড় আমারে, আদিক্ষেতা দেখাবি না একদম। কতক্ষণ ধরে ওয়েট করছি। আমার কি দোষ? সবারই তো রেডি হওয়া হয় নাই। ওর বাসায় গিয়ে 1 ঘন্টা ধরে বসে থাকা লাগছে। শুভা এই কথায় ফুঁসে উঠে বলে, একদম মিথ্যা বলবি না সেরি, তুই নিজেই লেট করে আসছিস। আমার রেডি হইতে 10 মিনিটও লাগে না। অনু চিৎকার করে বলে,
হয়েছে, থাম দুটায়। তোরা দুইটা যে কি পরিমাণ ঢিলা কোম্পানি সেটা আমি খুব ভালো করেই জানি। ভালো সাজা লাগবে না কারো। এখন আর ঝগড়া না করে ভেতরে চল, এমনিতেই জান প্রায় যায়। ধমক খেয়ে দুজনেই মেকি অভিমান করে চুপসে যায়। শেষের কথাটি শুনে সুভা জিজ্ঞেস করে, জান যাবে কেন? এত কিছু জানা লাগবে না, চল। 3 বান্ধবী মিলে ভেতরে যায়। আল্লাহ জপসে অনু। ক্যাম্পাসের কথাও অনলকে চোখে পড়ল না। যাক বাবা, বাঁচা গেল। কলেজ ভবনে যাওয়ার প্রথম সিঁড়িতে পা রাখতেই পেছন থেকে ডাক আসে। এই নিউ কামার, এদিকে এসো। 3 জনই পিছু ফিরে তাকায়। বিড়বিড় করে শুভা বলে, বেয়াদ্দপ, তুই চামার। ওরা এগিয়ে যেতেই সামনের ছেলেগুলো জিজ্ঞেস করে, ফার্স্ট ইয়ার না? মাথা ঝাঁকালো 3 জনে। ও গুড। ক্লাসে যাওয়ার আগে একটা কাজ করতে হবে। ঠিক আছে। জিজ্ঞেস করে জেসি। বলছি, তার আগে তোমাদের নামগুলো বলো তো। জেসি আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওর নাম শোভা, ওর নাম অনু, আর আমার নাম জেসি। তুমি আর শুভা এক সাইডে এসে দাঁড়াও। 3 জনই অবাক হয়ে 3 জনের দিকে তাকায়। বুঝতে পারছে না এরা ঠিক কি করতে চাচ্ছে। দাঁড়িয়ে আছো কেন? যা বললাম চুপচাপ তাই করো। পুনরায় বলল ছেলেটি। জেসি এবং শুভা এক সাইডে এসে দাঁড়ালো। ছেলেটি এবার আরাম করে গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, অনু, এবার একটা গান শোনাও তুমি। বাজ পড়ার মতো শব্দ হলো মনে হয় অনুর কানে। এখনই বাংলা সিনেমার মতো চারিদিকে বজ্রপাত হবে, ধিমতানা ধিমতানা শব্দ হবে। না, এ হতে পারে না। এত নিষ্ঠুরতম কাজ কেউ করতে পারে না। কিন্তু হায়, এরকম কিছু হলো না। ধুর, ফিলিংসের দফা রফা। অনুর চোখে মুখে বিস্ময় দেখে উপস্থিত ছেলেগুলো মুচকি মুচকি হাসছে। ভাবনার গহীন অতল থেকে বেরিয়ে এসে অনু প্রশ্ন করে, গান গাইবো কেন? তাছাড়া আমি গান গাইতে পারি না। গাইতে না পারলেও কিছু করা নেই, গাইতে হবে, এটা তোমার জার্ক। এত নতুন স্টুডেন্টদের মধ্যে আমাকেই কেন র্যাক দেওয়া হলো? কারণ তোমাকে আমাদের পছন্দ হয়েছে। লক্ষ্মী একটা মেয়ে তুমি। এখন সময় নষ্ট না করে গান শুরু করো। একটু পরেই তোমাদের ক্লাস শুরু হবে। প্রথম দিনই দেরি করা ঠিক হবে না, তাহলেই স্যার নিকনেম দিয়ে দেবে লেট লতিফ। ক্লাস টিচার কিন্তু ভেরি সাংঘাতিক। হাত ঘড়িতে সময় দেখে কথাগুলো গড়গড় করে বলল পাশের ছেলেটি। কিন্তু অনু তো দমে যাওয়ার পাত্রী নয়। অনল ধার্য দিলে ভিন্ন বিষয় ছিল। ওই ছেলে ঘাড় তেরা, কথা না শুনে উপায় থাকতো না। কিন্তু এদেরকে ভয় দেখানো যাবে? অনলের কথা বললে ভয় পাবে নিশ্চয়ই, কারণ এই ভার্সিটিতে নাকি অনলের অনেক নামডাক আছে। সে শুনেছে। গল্পটা পরিষ্কার করে ভাব নিয়ে অনু বলল, আপনারা কোন ইয়ারে পড়েন? অনার্স ফাইনাল ইয়ার। অনলকে চেনেন নিশ্চয়ই? চিনি, সিনিয়র ভাইয়া। গুড। জানেন সে আমার কে হয়? এবার ভাবটা বেড়ে গেল অনুর। উত্তরে ছেলেটি জিজ্ঞেস করলো, কে হয়? আমার মায়ের বেস্ট ফ্রেন্ডের ছেলে। অনর ভাইয়া তোমার নানুর মেয়ের বেস্ট ফ্রেন্ডের ছোট ছেলের বড় ভাই হোক, তাতে কিছু যায় আসে না। যা বললাম তাই করো। কুচুটায় পেঁচাইয়া কি সম্পর্কের কথা বললো রে বাল? মাথা চুলকে বিড়বিড় করে বলল অনু। তবে এটা বোঝা যাচ্ছে অনলকে ওরা ভয় পায় না। কচুর নাম ডাক কলেজে তার। ধুর, ছেলেগুলো এবার তারা দিয়ে বলল, অনেক সময় নষ্ট করেছো, জার্গের শাস্তি বাড়িয়ে দেওয়া হলো। এবার আমাদের সিলেক্ট করা গান গাইতে হবে। তুমি মমতাজের বন্ধু যখন বউ লইয়া। গানটি গাইবে এখনই, আর একটা কথাও বাড়াবে না। তৃষ্ণায় অনুর গলা শুকিয়ে যাচ্ছে। এই বাননের দলগুলো দেখি অনলের চেয়েও ডেঞ্জারাস। জেসি আর শুভা অসহায়ের মতো তাকিয়ে আছে। অনু কাদো কাদো হয়ে বলে, আমি গান গাইতে পারি না। এসব কথা শুনবো না খুকি। যেভাবে পড়ো সেভাবেই গাও, কোনো সমস্যা নেই। গাইতেই হবে? হ্যাঁ খুকি। অনুর ইচ্ছে করছে এখন হাত পা ছড়িয়ে বসে কাঁদতে, যেমনটা ছোটবেলায় করত। কিন্তু এখন সে বড় হয়ে গেছে। ছোটবেলায় কেউ না হাসলেও এখন সবাই হাসবে, প্রাণ খুলে হাসবে। বিনা টিকিটে ফ্রিতে বিনোদন কেই বা না নিতে চায়, যেমনটা এখন চাচ্ছে বান্দরের দলগুলো। অনু মনে মনে ভাবছে অনেকগুলো বানর পালবে সে, আর এই ছেলেগুলোর নামে বানরের নাম রাখবে বদ, অসভ্য, নাইজেরিয়া। আশেপাশে তাকিয়ে অনু প্রস্তুতি নিচ্ছে। ছেলেগুলো তারা দিয়েই চলেছে। গান না গাইলে যে
রক্ষী নেই তা হাড়ে হাড়ে বুঝতে পারছে। অবশেষে মান ইজ্জতের ফালুদা করে অনু গান গাইতে শুরু করে। বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। অনুর চোখ কাদো কাদো, দুঃখের কথা আর কি বলবো। এই সিচুয়েশনে অনুর গান শুনে জেসি আর শুভারও হাসি পাচ্ছে, কিন্তু বান্ধবীর বিপদে হাসাটা অনুচিত, তাই আপ্রাণ চেষ্টা করে চলেছে হাসি আটকানোর জন্য। ছেলেগুলো মিটিমিটি হাসছিল, বলল, সুর হয়নি খুকি, আরেকবার গাও, এবার হবে। দ্বিতীয়বার পাওয়ার সময় জেসি আর শুভা নিজেদের হাসি আটকে রাখতে পারল না, ফিক করে দুজনে হেসে ফেলল। এবার ছেলেগুলো শব্দ করে হাসা শুরু করে, আর অনুর ইচ্ছে করছে সবগুলোরে মেরে মাটি চাপা দিয়ে রাখতে। বান্ধবী দুইটা মীর জাফরের বংশধর বোঝা যাচ্ছে। ছেলেগুলো হাসি থামিয়ে ওদের দুজনের উদ্দেশ্যে বলে, এই তোমরা হাসলে কেন? এখন ওর সঙ্গে তোমরাও গান গাইবে। শুরু করো। অনু খুকি, আরেকবার গাও তো। রাগে গিজগিজ করছে অনু, কিন্তু জেসি আর শুভাকেও গাইতে বলেছে বলে খুশি হয়েছে। মীর জাফরের বংশধর, এবার বুঝ মজা। তিনজনের বেসুরা কণ্ঠে গান শুনে ছেলেগুলো হেসে লুটোপুটি খাচ্ছে। অনু পারলে চোখের দৃষ্টিতে ওদের ভস্ম করে দেয়। ক্লাস শুরুর ঘন্টার পর ঘন্টা ওরা বলল, অনেক সুন্দর হয়েছে তোমার। মাঝে মাঝে আমাদের একটু গান শুনিও কেমন খুকিরা। এখন ক্লাসে যাও, গুড লাক। গান শুনে বললি না কেন বান্দরের দলগুলা? গানের সঙ্গে বিষ মেশানোর সুযোগ থাকলে সেই বিষ তোদের গিলাতাম আমি, অসভ্যের দল। বেজ্জতি করে এখন আবার বলে গুড লাক। ইস, প্রথম দিনই বেজ্জতি, ধুর। কড়া দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে মনে মনে কথাগুলো বলল অনু। তারপর 3 তলায় চলে গেল। হুট করে সিঁড়ির পাশের ক্লাস থেকে অনল বেরিয়ে আসে। অনুর পথ রোধ করে কানে কানে বলে, রায় কেমন লাগলো অনু? এদেরকে আজই একটা ট্রিট দেব, বুঝলি? একদম আমার সেখানে বলি তোর উপর ঝেড়েছে। আহা, আমি কত ভালো প্রশিক্ষণ দিই। অনু অবাক হয়ে বলে, তার মানে আপনি ওদেরকে এসব শিখিয়ে দিয়েছিলেন? অনল ঠোঁট বাঁকিয়ে হাসতে হাসতে উপর নিচ মাথা ঝাঁকায়। রাগে অনু দৌড়ানি দেয়। অনলও দৌড় শুরু করে। তখন হাতে থাকা কলমটা ছুঁড়ে মারে অনলের দিকে, কিন্তু বিধি বাম। ভাগ্য খারাপ থাকায় অনলের গায়ে কলমটি লাগেনি, লেগেছে স্যারের গায়ে। স্যার কিছু বুঝে ওঠার আগেই অনু, জেসি আর শুভা দৌড়ে ক্লাসে চলে যায়। আল্লাহ ভালো জানে মুখ দেখেছে নাকি। স্যার ক্লাসে আসার আগেই মাঝখানের সারিতে ঘাপটি মেরে বসেছিল 3 জনে। প্রিন্সিপাল সহ সব টিচাররা এসে নিজেদের পরিচয় দিয়ে গেছে। তারা চলে যাওয়ার পর ক্লাস টিচার পরিচয় পর্ব শুরু করে। অনু, জেসি আর শুভা ভয়ে ততস্থ হয়ে রয়েছে। ওদের পরিচয় পর্ব শেষ হওয়ার পর হাঁপ ছেড়ে বাঁচে, কারণ স্যার ওদের দেখেনি। দেখলে নির্ঘাত এখানেও একটা বেইজ্জতির শিকার হতে হতো। ভার্সিটির প্রথম দিনটাই বাজেভাবে শুরু হলো। ধ্যাত, সব হয়েছে ওই বজ্জাত অনলের জন্য। শুভা তখন ফিসফিস করে বলল, অনল ভাইয়া, এটা কিসের প্রতিশোধ দিল রে? মরিচ সেদ্ধ শরবত খাওয়ানোর জন্য। কপাল, সবই কপাল। এইসব আজগুবি রেসিপি কেন যে তোর মাথায় আসলো? এই আজগুবি রেসিপির জন্য মান সম্মান সব শেষ হলো। আক্ষেপ করে বলল জেসি। অনু মৃদু ধমক দিয়ে বলে, চুপ কর মির্জাফরের বংশধর। আমার চেয়ে বেশি বেজ্জতি তো আর তোদের হয়নি। আর তোরা কেমনে পারলি ওই সময় হাসতে? কি করব, হাসি পাচ্ছিল তো। সময় আসুক আমার, তখন বোঝাবো হাসি কাকে বলে, কত প্রকার ও কি কি। 3টা ক্লাস করার পর ছুটি হয়ে যায়। তাসিন অনুকে নিতে এসেছে। জেসি এবং শুভাকে বিদায় দিয়ে অনু তাসিনের বাইকে করে বাড়ি আসে। অনু বাড়ির ভেতরে চলে যাওয়ার পর অনলের মুখোমুখি হয় তাসিন। ব্রু নাচিয়ে বলে, কি খবর ছোট ভাই? তোমার বলছিলাম অনুর সাথে ব্রেকআপ করতে। আপনার কথায় ব্রেকআপ কেন করব ভাই? তাছাড়া আমি তো এটাই বুঝি না, আপনার সমস্যা কি? আমরা দুজন দুজনকে ভালোবাসি, মাঝখানে আপনি কেন আসছেন? অনল অনেকের দিকে তাকিয়ে বলে, দেখলি সাহস কত এই ছেলের। এই, এতক্ষণ ভালো করে কথা বললাম, ভালো লাগেনি না? কিসের ভালোবাসা? অনু তো একটা বোকা, গাথি। ভালো লাগা ভালোবাসার তফাতে বলছে না। আমি ড্যাম শিওর ভালোবাসা কি সেটা বুঝলে তোমার মতো ক্যারেক্টারলেস একটা ছেলের সঙ্গে কখনোই রিলেশন করতো না। আদারওয়াইজ ও তো জানেও না
তোমার আরও কতগুলো মেয়ের সঙ্গে রিলেশন আছে। তুমি তো একেবারে ভালোবাসো না। সময় থাকতে এখনো ভালো করে বলতেছে, অনুর পথ থেকে সরে দাঁড়াও। দেখেন ভাই, আমি আপনার সাথে ঝামেলা করতে আসি নাই। আমি আর মেয়ের সাথে রিলেশন করি বা যাই করি, আপনার তাতে কি? অনুর তো সমস্যা নাই। হুদায় আপনি ঝামেলা পাকাইছেন না। বুঝছি, সোজা কথা শোনার মতো ছেলে তুমি না, ঘাটতার আছো। তবে আমার যে বেশি না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছে, অনুর পথ থেকে না সরলে আমার যে খারাপ কেউ হবে না। আপনি যা পারেন কইরেন, আমি অনুকে ছাড়বো না, আর অনুও আমাকে ছাড়বে না। ওভার কনফিডেন্স হয়ে গেল না? তুমি অনুরে না ছাড়লেও অনু তোমায় ছাড়বে। পারলে চেষ্টা করতে পারেন। অনেক কষ্টে অনুর মন গলিয়েছি। আমার ওর প্রতি অগাধ বিশ্বাস আছে, ভালোবাসা আছে। তাছাড়া আপনাকে এমনিতেও অনু পছন্দ করে না, অসহ্য করতে পারেন। আপনার কথায় অনু আমায় ছাড়বে না। ছাড়বে ছাড়বে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তাসিন আর কিছু বলল না, বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। অনেক তখন বলে, বাদ দাও না ভাই, কি দরকার ওর সাথে ওদের মাঝে ঝামেলা করার? দরকার আছে অনেক। ছেলেটা ভালো হলে আমি এমন করতাম না, কিন্তু ছেলেটা প্লে বয়, ক্যারেক্টারলেস, আর অনেকগুলো মেয়ের সাথে রিলেশন আছে। কিছুক্ষণ নীরব থেকে অনেক বলে, ভাই একটা কথা বলি, বল। তুমি কি অনুকে ভালোবাসো? অনেকের কথা শুনে অনল ফিক করে হেসে ফেলে। মাসি তাড়ানোর ভঙ্গিতে বলল, শ্, পাগল হলে নাকি তুই? আমি কেন অনুকে ভালোবাসতে যাব? তাহলে সারাক্ষণ তুমি ওর পিছনে লেগে থাকো কেন? ওর রিলেশনও ভাঙতে চাচ্ছ? পেছনে লাগি বলতে, ওকে চালাতে আমার ভালো লাগে, ও রাগলে আরো বেশি ভালো লাগে। বাকি রইল রিলেশনের কথা। ওই মাথামোটা মেয়ে ভালো খারাপ এখনো কিছুই বোঝে না, বড় হয়েছে শুধু হাতে পায়। হ্যান্ডসাম হলে আর কয়েকদিন পিছু পিছু ঘুরলে ওর মন গলে যায়। ছেলে ভালো নাকি খারাপ সেটা তো মানুষ আগে খোঁজ খবর করে। ওর এই বয়ফ্রেন্ড ভালো না, বললাম না, 1 নম্বরে ক্যারেক্টারলেস। এই জন্য আমি চাচ্ছি না তাসিনের সাথে রিলেশন থাকুক। বুঝলাম। এখন কথা হচ্ছে, ছেলে ক্যারেক্টারলেস হোক অথবা ভালো, তাতে তোমার কে? মানে আমাদের কে? ওর জীবন, সিদ্ধান্ত ওর। যার সাথে ইচ্ছে রিলেশন করো। এটা সিদ্ধান্ত নয়, অনেক আবেগ। অনু আবেগের বয়সে কোনো ভুল কাজ করুক কিংবা কারো দ্বারা ওর ক্ষতি হোক, এটা আমি চাই না। এরপর হাত ঘড়িতে সময় দেখে বলে, এখন যাই, এনামুল দেখা করতে বলেছে। আচ্ছা যাও। অনেক বাড়ির ভেতর যাওয়ার পর অনল আসে অনুদের বাসায়। তিনু দরজা খুলে দেয়। অনু কি করে? জিজ্ঞেস করে অনল। আপু ঘুমাচ্ছে, এসেই শুয়ে পড়েছে। অলসের অলস। বিড়ালটা কোথায়? আপুর ঘরে। চলো তো যাই। তিনুকে নিয়ে অনল অনুর ঘরে আসে। ঘরে ফ্লোরে বসে আছে বিড়াল ছানাটি। বিড়ালটি হাতে নিয়ে অনল তিনুকে বলল, এই কুম্ভকর্ণটাকে ডেকে তোলো। আপু বকবে, আপনি ডাকেন। আমারে ডাকা লাগবে না, তিনি ওই অশুভ লোকটাকে বল চলে যেতে। বলল অনু। অনল বিড়ালটির মাথা চুলকে দিতে দিতে বলল, তুই ঘুমাসনি নাকি ঘুমিয়ে ঘুমিয়ে মাছ ধরিস? একদম বাজে কথা বলবেন না, বিরক্ত লাগতেছে আপনাকে। চলে যান আপনি। এত রেগে আছিস কেন? রাগ দেওয়ার জন্য? কথাই বলবেন না আপনি, যান বলছি। শোয়া থেকে উঠে বসলো অনু, যেন হাতের থাবাতেই অনলকে ঘায়েল করে ফেলবে। কি রাগ বাবা, আমার কি দোষ? আমি তোর তোকে শাস্তি দেয়নি? আপনি দেননি, কিন্তু আপনার কথা মতোই তো ওরা কাজ করেছে, তাই না? তা করেছে। আচ্ছা, কাল যে তোর টুসটুস পাখিকে সব বললাম, তোকে সাবধান করেনি? ওর নাম টুসটুস না, তিতুস। রাগ দেখিয়ে বলল অনু। ওই একই হলো, তোর মতো অদ্ভুত নাম তোর পশু পাখির মনে থাকে না। আপনাকে মনে রাখতে কে বলেছে? এক্ষুনি আপনি আমার ঘর থেকে বের হয়ে যাবেন। বের হব না, কি করবে? অনু বিছানা ছেড়ে তেড়ে আসে অনলের দিকে। অবস্থা বেগতিক থেকে অনল দৌড় দেয়, নয়তো হাতের সবগুলো নখ হাতে দাবিয়ে দেবে। পেছনে দৌড়াতে গিয়ে অনু ধাক্কা খেলো বাবার সঙ্গে। অস্পষ্ট স্বরে তিনু বলল, সর্বনাশ। খালেদ রহমান ভীষণ রাগী মানুষ, নিশ্চুপ এবং গম্ভীর স্বভাবের। সামনেই মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে অনু। তিনি তিরিক্ষির মেজেছে বলেন, সবসময় এত দৌড়াদৌড়ি কিসের? শান্তভাবে হাঁটা যায় না? সরি আব্বু। মাথা নত করেই বলল অনু। তিনি গললেন না, চেঁচিয়ে আমেনা বেগমকে ডাকেন। হন্তদন্ত হয়ে আমেনা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসেন।
খালেদ রহমান বলেন, মেয়েদের শিক্ষা দীক্ষা কিছু দাওনি না? মেয়েরা মায়ের থেকে শিখবে না তো কার থেকে শিখবে? কি হয়েছে? নিচু স্বরে জিজ্ঞাসা করলেন আমেনা বেগম। কি হয়েছে সেটা তোমার মেয়েকেই জিজ্ঞেস করো। এমন দুরন্তপনার স্বভাব বাদ দিতে বলো। নম্রতা ভদ্রতা কিছু শেখাও। তিনি অনলের দিকে একবার বিভাসু দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন বাইরে। এতক্ষণ একপাশে অনলও চুপ করে দাঁড়িয়েছিল। তিনি চলে যাওয়ার পর আমেনা বেগম জিজ্ঞেস করেন, কি করছিলি তোরা দুইটাই? অনল নিরপরাধীর মতো বলল, আমার কোনো দোষ নেই আন্টি, তোমার মেয়ে তো আমায় দৌড়ানি দিয়েছে। এসব সত্যি অনু? জিজ্ঞেস করলেন মা। অনু দাঁত কটমট করে বলে, হ্যাঁ সত্যি। কেন দৌড়ানি দিয়েছি সেই কারণটাও তার থেকে শুনে নিও। এরপর গটগট করে সে চলে যায় নিজের রুমে। দুজনের ঝগড়াঝাঁটি সম্পর্কে তিনি বেশ ভালো করেই অবগত, তাই আর ঘাটালেন না এ বিষয়ে। অনু ভীষণ রেগে আছে বলে আর রাগালো না অনল। এই রাগ যে আবার কোনোভাবে প্রয়োগ করবে কে জানে। 5 বার ফোন দিয়েছিল তাসিন, ফোন সাইলেন্ট থাকায় শুনতে পায়নি অনু। বিছানায় গা এলিয়ে দিয়ে ফোনটা হাতে নিতেই দৃষ্টিতে পড়ে। কল ব্যাক করে সে, কিন্তু তাসিন কেটে দিয়ে ব্যাক করে। মনক্ষুণ্ণ হয়ে অনলের করা থ্রেডের কথা অনুকে জানায়। অগ্নিশিখা দাউ দাউ করে চলছে অনুর দু চোখে। তৎক্ষণাৎ ফোন রেখে অনু অনলকে খুঁজতে যায়। আজকে তো ওর খবর আছে। চায়ের দোকানে বসে পা দুলিয়ে দুলিয়ে চা পান করছিল অনল এবং ওর বন্ধুরা। দূর থেকে অনুকে আসতে দেখে রাজীব বলল, দোস্ত অনু আসতেছে, দেখ তো মনে হচ্ছে রেগে ফায়ার হয়ে আছে। রাজীবের কথায় ঘাড় বাঁকা করে পেছনে তাকায় অনল। ততক্ষণে অনু অনেকটা কাছে চলে এসেছে। পায়ের গতি বাড়িয়ে অনলের সামনে এসে দাঁড়ায়। অনল এবার ঘুরে অনুর মুখোমুখি বসে চায়ের কাপে চুমুক দেয়। কোমরে হাত রেখে বড় বড় করে শ্বাস নিচ্ছে অনু। কাপের চা টুকু শেষ করে অনল অনুর উদ্দেশ্যে বলে, সাপের মধ্যে হিসেস করছিস কেন অনু? তুই কি সাপের দেবী? এমনিতে অনলের ওপর তার রাগের সীমা নেই, তার উপর এখন উল্টোপাল্টা কথা বলছে। রাগের মাত্রা দ্বিগুণ থেকে 4 গুণ হয়ে যায়। অনু কটমট করে তাকিয়ে থাকে অনলের দিকে। নাক ফুলিয়ে দাঁতে দাঁত পিষে বলে, আপনি তাসিনকে কি বলেছেন? তাসিনকে? ও, মনে পড়েছে, তোর সো কল্ড বয়ফ্রেন্ডের কথা বলছিস। কি বলবো এই বলাটাকে, কিছুই বলিনি। ঠোঁট উল্টে ব্রু নাচিয়ে বলল অনল। অনু নিচের ঠোঁট কামড়ে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। চায়ের দোকানদার আর অনলের বন্ধুরা অনুর দিকে তাকিয়ে আছে। এখানে বেশি কিছু না বলা মানে সিন ক্রিয়েট করা। এলাকার সবাই জানে অনু শান্তশিষ্ট লক্ষ্মী মেয়ে। এই খেতাবগুলো বজ্জাত অনলের জন্য নষ্ট করতে চাচ্ছে না। তাছাড়া ওকে বলেও লাভ নেই। খাড়ার উপর অস্বীকার করে বসে থাকে। যা বলার আন্টিকেই বলতে হবে। মনে মনে হিসাব কষিয়ে অনু চলে যাওয়ার জন্য উদ্যত হয়। কয়েক কদম এগানোর পর অনল অনুর নাম ধরে ডাকে। ডাক শুনে পিছু ফিরে অনু অনলের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে। তারপর হনহন করে আবারও হাঁটা শুরু করে। অনল দৌড়ে যায় অনুর কাছে, পাশাপাশি হাঁটতে হাঁটতে বলে, এতদিন ভাবতাম ওই বলদটাকে বলদ বললেও সত্যিকার অর্থে বলদ নয়, কিন্তু আজকে প্রমাণ হলো ওই শালায় শুধু বলদই নয়, একটা রাম ছাগলও। অনু হাঁটার গতি কমিয়ে দিয়ে থেমে যায়। সঙ্গে অনলও থেমে যায়। অনু দাঁত মুখ খিচে বলে, আপনি কিন্তু বেশি রকম বাড়াবাড়ি করছেন। বারে কি দেখলে তুই? তোর ওই সো কল্ড বলদ বিএফকে যদি আর দেখেছি এই এলাকায়, তাহলে ঠ্যাং ভেঙে রেখে দেব। তারপর একটা ভাঙা থালা হাতে দিয়ে চারাস্তে মোড়ে বসিয়ে দেবো ভিক্ষা করতে। পাশে তুইও থাকিস, দুজন মিলে ভিক্ষা করবি। আপনি একটা নিকৃষ্ট, অসহ্য, বিরক্তিকর লোক। অনলের দিকে ক্ষিপ্ত হয়ে এগিয়ে গিয়ে বলল অনু। অনল মুচকি হেসে অনুর থেকে পিছিয়ে যায়। নিজের চুলের মাঝে হাত বুলাতে বুলাতে অনুর দিকে কিছুটা ঝুঁকে দাঁড়ায়। চোখ দুটো ছোট ছোট করে বলে। 2 হাতে ধাক্কা দিয়ে অনলকে সরিয়ে দিয়ে অনু বলে, আপনাকে আর কিচ্ছু বলবো না আমি তো এটাই বুঝি না, আমাকে নিয়ে এত কিসের সমস্যা আপনার? থাকবো না আর এই এলাকায়, মাকে বলে চলে যাব। তাই নাকি? চলে যাবি? আমিও দেখব তুই আন্টিকে কি করে রাজি করাস। রাগে চোখ মুখ গাল লাল হয়ে আছে অনুর। পারছে না শুধু অনলকে পানি ছাড়াই গিলে খেতে। অনল বেশ
উপভোগ করছে অনুরের রিয়াকশন। অনলকে মুচকি মুচকি হাসতে দেখে আরো বেশি রাগ হয় অনুর। জিদ্দে বলে, অসভ্যের মতো হাসবেন না একদম। কেন রে অনু, তুই পেছিয়ে মুখে বলে কি আমিও পাচা? আমি তো হাসতে পারি। অনু আর কথা না বাড়িয়ে হাঁটা শুরু করে। অনল শব্দ করে হাসতে হাসতে বলে, রাগলে তোকে লাল টমেটোর মতো লাগে অনু। অনু দাঁড়িয়ে যায়। অনলের দিকে ঘুরে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি কি আমায় ভালোবাসেন অনল ভাই? অনলের হাসি থেমে যায়। চুপ করে তাকিয়ে থাকে অনুর দিকে। উত্তরের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে অনু। শান্ত শীতল বাতাস দুজনকেই ছুঁয়ে দিচ্ছে। হঠাৎই অনল ফিক করে হেসে বলে, তোকে ভালোবাসতে যাবো আমি? তোর চাইতে তো রাস্তার কোনো পাগলেকে ভালোবাসা উত্তম। এবার মনে হচ্ছে রাগে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে অনুর। চারপাশে অনলকে মারার জন্য কিছু খুঁজছে। এদিকে পেটে হাত চেপে অনল হেসেই চলেছে। ইটের অর্ধেক টুকরো হাতে তুলে নিয়ে অনলের দিকে এগিয়ে আসে অনু। অনল পেছাতে পেছাতে বলে, এটা দিয়ে মারিস না অনু, মাথা ফেটে যাবে। আর মাথা ফেটে গেলে রক্ত বের হবে। রক্ত বের হলে আমি মারা যাব। আর আমি মারা গেলে আমার হবু বউ বিধবা হবে। তুই এটা করতে পারিস না অনু? শেষের লাইনটা বলতে বলতেই অনু দৌড়ে আসতে শুরু করে। এবার অনলও দৌড় শুরু করে। জিদ্দে ইট ছুঁড়ে মেরে ক্ষান্ত হয় অনু। যদিও অনলের গায়ে লাগেনি। অনু হাঁপিয়ে উঠেছে। উড়ুতে দু হাত রেখে ঝুঁকে দাঁড়িয়ে নিঃশ্বাস নিতে নিতে শক্তোক্তি করে বলে, অসভ্য বানরের দল, জীবনটা তেজপাতা করে দিচ্ছে। এক সপ্তাহ প্রায় হয়ে গেছে ক্লাস শুরু হওয়ার। প্রথম দিনের পর থেকে কেউ আর কিছু বলেনি ওদের। কিন্তু ওই ছেলেগুলোর সঙ্গে দেখা হলেই কেমন যেন আর চোখে তাকিয়ে মিটিমিটি হাসতো। কি লজ্জা, কি লজ্জা! স্টাইল করে আজ শুধু শাল পরে এসেছিল অনু, তাও পাতলা একটা শাল। তবুও যদি গায়ে থাকতো। জেসি আর শোভা ভাগ করে গায়ে দিয়ে বসে আছে। সকালে হালকা রোদ দেখে ভেবেছিল আজ ঠান্ডা তেমন পড়বে না, তাই ওরা জামার ওপর পাতলা সোয়েটার পরেছিল। ভার্সিটিতে আসার পর হলো তার উল্টা। একটু দেখা রোদের আলো ঘন কুয়াশার মাঝে তলিয়ে গেল। অনু অনলকে ওদের ক্লাসের সামনে দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে ডাক দেয়। তারপর দৌড়ে ক্লাস থেকে বের হয়। কি বলবি তাড়াতাড়ি বল, সময় নেই হাতে, বলল অনল। অনু ঠোঁট বাঁকিয়ে একটু বিড়বিড় করলো, তারপর বলল, আপনার জ্যাকেটটা দিন না, ভেতরে তো সোয়েটার পরেছেন। অনল ব্রু কুচকে বলে, কোন দুঃখে? ভেতরে সোয়েটার পরি বা ল্যাব কম্বল ছাতে করে নিয়ে আসে। তোর তাতে কি? তুই কেন আমার জ্যাকেটের দিকে নজর দিবি, স্টুপিড মেয়ে? দেন না, এমন কেন করেন? খুব শীত লাগছে আমার। করুক শীত, শীত করে উচিত। ঢং করে সোয়েটার পরিস নি কেন? এখন থাক, দেখ কেমন লাগে। অনল সত্যি সত্যি জ্যাকেটটা দিল না, চলে গেল। নিষ্ঠুর লোক একটা। অনুদের ক্লাসের কয়েকটা মেয়ে এবং ছেলে মিলে সাথীর চোখ চেপে ধরে ক্যান্টিনে নিয়ে যাচ্ছে। আজ সাথীর জন্মদিন, তাই ওরা সেলিব্রেট করবে। ওকে একটা চেয়ারের ওপর বসিয়ে তারপর চোখ ছাড়ে। সামনে চকলেট কেক দেখে অবাক হয়ে যায় সাথী। সেই সাথে অনেক আনন্দিত হয়। নতুন বন্ধুরাও ওর বার্থডে সেলিব্রেট করবে, এটা ভাবতেই পারেনি। ওই সময় অনলও ক্যান্টিনে ছিল। ওরা বার্থডে সেলিব্রেট করে চলে যায়। সাথী ওয়াশরুমে গিয়েছিল মুখ ধুতে, পুরো মুখে কেক দিয়ে মাখামাখি। ক্যান্টিন থেকে বের হওয়ার সময় কিছু ছেলেদের হাসাহাসি করে বলা কথা অনলের কানে আসে। শাল, এবার বুঝবে রিজেক্ট করার মজা। আমায় রিজেক্ট করে সাহস করতে পারো? ওই শোন, সাথী আবার দেখেনি তো? তখন আরেকটি ছেলে বলল, আরে না, মন ওর চোখ ধরে নিয়ে আসছিল। ওই সময় আমি চেয়ারে সস ঢেলে রাখছিলাম, দেখে নাই। গুড, এবার শুধু সবার সামনে দিয়ে ক্লাসে যাওয়ার পালা। ছেলেগুলোর কথোপকথন শুনে অনলের মাথায় রক্ত উঠে যায়। রিজেক্ট করেছে বলে প্রতিশোধ নিতে হবে। সে সামনে এসে দেখলো তিনজন ছেলেকে তিনটাকেই কষে থাপ্পড় দিল। ছেলেগুলো হকচকিয়ে যায়। অনল শাসিয়ে শাসিয়ে বলে, কলেজে এগুলো করতে আসিস? প্রপোজ করলে মেয়েদের রাজি হতে হবে? ততক্ষণে মেয়েটাও ক্যান্টিন থেকে বেরিয়ে আসে। রাগারাগি করতে দেখে এদিকে এগিয়ে আসে। ওদেরকে জিজ্ঞেস করে, কি হয়েছে রে? মাফ চাওয়ার কাছে। ধমক দিয়ে বলল অনল। ছেলেগুলো মাথা নত করে মাফ চাইল। সাথী কিছু বুঝতেই পারছে না। অনল বলল, আর যদি কখনো দেখেছি নোংরামি করতে,
তাহলে প্রিন্সিপালের কাছে নিয়ে যাব। যা এখন। ওরা চলে যাওয়ার পর অনল মেয়েটির উদ্দেশ্যে বলে, মানুষ চিনতে শেখো আগে, তারপর বন্ধুত্ব করবে। নিজের সিটটা কি আগে দেখে এসো। মানে তুমি যেখানে বসেছিলে সে চেয়ার ওরা সস রেখেছিল। ওদের কাউকে রিজেক্ট করেছিল মেবি, এখন রিভেন্স নিচ্ছে। সাথী আটকে ওঠে, পেছনে তাকায়, জামাই দেখতে পাই শসের দাগ। কান্না এসে যায় তার। ভালো মানুষের পেছনেও কত জঘন্য রূপ থাকে। অনল সান্ত্বনা দিয়ে বলল, কেতো না, এক্সট্রা কোনো ওড়না থাকলে কোমরে বেঁধে নাও। নেই, আর সুইটারের উপর দিয়ে হিজাব পরা। গেঞ্জি সিস্টেম সুইটার হওয়ায় খুলতেও পারবো না। আবার এই অবস্থায় কলেজের ভিতরেও যেতে পারবো না। উপায়ন্তর না পেয়ে অনল নিজেই ওর জ্যাকেট খুলে সাথীকে দেয়। ওর থেকে ক্লাস আর শাখা জেনে নিয়ে এনামুলকে দিয়ে সাথীর ব্যাগ আনায়। 3 তলা থেকে সাথী আর অনলকে কথা বলতে দেখেছে অনু, জেসি আর শুভা। জ্যাকেট দেওয়ার দৃশ্যটিও অগোচর হলো না। জেসি খেপে বলে, অসভ্যটা তোকে জ্যাকেট দিল না, অথচ সাথীকে ঠিকই দিল। অনু কিছু না বলে নির্জীব হয়ে তাকিয়ে রইল শুধু। হুট করে অনলের চোখও সেখানে যায়। দ্রুত অনু সেখান থেকে চলে যায়। এরকম করার মানে বুঝতে পেরে অনু কাছে যাওয়ার জন্য উদ্যত হতেই সাথী বলল, অনেক ধন্যবাদ আপনাকে। ব্যাপার না। একটা রিক্সা করে দিবেন প্লিজ? বিপদের সময় না করতে পারেনি অনল সাথীকে, তাই অনুর কাছে আর যাওয়া হলো না। মেয়েটিকে বলল, আসো। কথা বলতে বলতে ওরা ভার্সিটির বাইরে যায়। কৃতজ্ঞতার দৃষ্টিতে সাথী অনলের দিকে তাকায়। বোধ করি খেয়াল করলে অনুর দৃষ্টিও নজরে আসবে ওই 2 চোখে।